হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো কলা খাওয়ার মাঝে থেমে ভেবে দেখেছেন যে এই সুস্বাদু ফলটি পৃথিবীতে কিভাবে এলো? এটি সানি ফার্মসের পরিশ্রমী কৃষকদের গল্প এবং সমুদ্র পাড়ি দেওয়া এক যাত্রার কাহিনী। আর ভুলে গেলে চলবে না যে ফিলিপিন শুধু আমাদের দিকে কয়েকটি কলা ছুড়ে দিচ্ছে না, তারা প্রতি বছর ৮৯ লক্ষ টন কলা রপ্তানি করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মিষ্টি হলুদ সুন্দরীরা ফিলিপিনের গ্রীষ্মমণ্ডলীয় খামার থেকে বিশ্বজুড়ে সকালের নাস্তার টেবিল এবং স্মুদিতে পৌঁছে যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ফিলিপিনো কৃষকরা একবারে এক কাঁদি করে এই কলার মহাভোজকে বাস্তবে রূপ দেয়। কলাকে বলা যেতে পারে গ্রীষ্মমণ্ডলীয় রোদ স্নাতক। যদি তাদের সৈকতের চেয়ার থাকত, তবে তারা ফিলিপাইনের উজ্জ্বল উষ্ণ আকাশের নিচে রোদ পোহাত এবং সবুজ জ্যাকেট পরত। ফিলিপাইন তার অফুরন্ত রোদ, নিয়মিত বৃষ্টিপাত এবং আরামদায়ক তাপমাত্রা নিয়ে কলার বেড়ে ওঠার জন্য একটি আদর্শ জায়গা। অবশ্যই আপনি শুধু মাটিতে একটি কলার বীজ ফেলে দিলেই কাজ হয়ে যায় না। কলা সাধারণ গাছের মতো বীজ থেকে জন্মায় না। ফিলিপিনো কৃষকরা কলার চারা রোপণ করে, যা হলো কলার গাছের ছোট ক্লোনের মতো। মাতৃগাছ থেকে গজানো চারা। কলাকে একটি বংশবৃক্ষ হিসেবে কল্পনা করুন, যা প্রতিটি প্রজন্মের সাথে শাখা প্রশাখা বিস্তার করে আরও বেশি ফল উৎপাদন করে। ফসল তোলার জন্য প্রস্তুত হতে প্রায় ৯ থেকে ১২ মাস ধরে যত্ন সহকারে পরিচর্যা ও জলসেচনের প্রয়োজন হয়। ফিলিপিনো কৃষকরা কলা চাষে বিশেষজ্ঞ হিসেবে কোনো অংশে কম নন। তারা ক্যাভেন্ডিশ ও লাতান জাতের পার্থক্য বোঝেন। প্রতিটি জাতই নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত। বিশ্বজুড়ে সুপারমার্কেটগুলোতে আপনি সাধারণত ক্যাভেন্ডিশ কলাই পাবেন। অন্যদিকে লাতান জাতের রয়েছে এক স্বতন্ত্র মিষ্টি স্বাদ, যা স্থানীয়ভাবে সমাদৃত। কলা চাষ সত্যিই এক ভালোবাসার শ্রম, যার জন্য প্রয়োজন জ্ঞান, ধৈর্য এবং নিষ্ঠা। কৃষকরা নিয়মিত পরিচর্যা, জলসেচন এবং সার প্রয়োগের মাধ্যমে কলা গাছের যত্ন নেন। এটি এক মৃদু অনুস্মারক যে প্রকৃতিরও কিছুটা সাহায্যের প্রয়োজন। সেই নিখুঁত মিষ্টি কলার কাঁদি ফলাতে কলা কাটার ক্ষেত্রে সময়জ্ঞানই সবকিছু। খুব তাড়াতাড়ি কাটলে কাঁচা কলার কাঁদিগুলোতে একঘেয়ে ঘাসের মতো স্বাদ থেকে যায়, আবার খুব দেরি করলে সেগুলো বন্দরে পৌঁছানোর আগেই নরম হয়ে যায়। ফিলিপিনো কৃষকরা তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা দিয়ে ঠিক জানেন কখন প্রতিটি কাঁদি সঠিক পর্যায়ে পৌঁছেছে, যেন তারা ফল জগতের গোল্ডিলক্স। তাহলে তারা কিভাবে জানেন? একজন অভিজ্ঞ কৃষক আকার, আকৃতি এবং এমনকি হলদেটে ভাবের মতো লক্ষণগুলো খোঁজেন। মাচেটি বা লম্বা ছুরির মতো সরঞ্জাম দিয়ে তারা সাবধানে প্রতিটি কাঁদি কেটে ফেলেন, যেগুলোর ওজন ৩০ থেকে ৫০ কেজি পর্যন্ত হতে পারে। এটা একটা পূর্ণবয়স্ক ল্যাব্রাডোর কুকুরের ওজনের সমান। এই ভারী কাঁদিগুলোকে ভারসাম্য রেখে মাঠের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যাওয়া এক অসাধারণ কৃতিত্ব, যার জন্য কলা ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের যোগ্য শক্তি এবং ভারসাম্যের প্রয়োজন। আর বিপদগুলোর কথা তো বলাই বাহুল্য। এমনকি কলা খেতেও খোসার উপর পিছলে পড়া কোনো মজার ব্যাপার নয়। একবার কাটা হয়ে গেলে কলাগুলো খামার থেকে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে যাওয়ার যাত্রা শুরু করে। এটা কোনো কলা থেঁতলে যাওয়া থেকে বাঁচাতে আলতোভাবে নাড়াচাড়া করা প্রয়োজন, কারণ আপেল বা কমলার মতো নয়, এগুলো বেশ নাজুক। ফিলিপাইন এবং অন্যান্য কলা উৎপাদনকারী অঞ্চলের কলা খামারগুলিতে ফসল সংগ্রহ এবং প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ায় কনভেয়ার সিস্টেমের মাধ্যমে কলা পরিবহন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গাছ থেকে কলা কাটার পর ওজনের কারণে বড় কাঁদিগুলো হাতে করে প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়ে যাওয়া যায় না। প্রতিটি কাঁদির ওজন ৩০ থেকে ৫০ কেজি পর্যন্ত হতে পারে। শ্রম কমাতে এবং কলার গুণমান নিশ্চিত করতে কনভেয়ার সিস্টেম পরিবহনের একটি দক্ষ এবং আধুনিক পদ্ধতি হয়ে উঠেছে। কলার কনভেয়ার সিস্টেমটি সহজ অথচ অত্যন্ত কার্যকর হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। মাঠে কলা গাছের সারি বরাবর নির্দিষ্ট ব্যবধানে হুক বা পুলি সহ একাধিক তার বা চেইন স্থাপন করা হয়। শ্রমিকরা যখন কলার কাঁদি কাটে, তখন তারা সেগুলোকে কনভেয়ারের সাথে সংযুক্ত এই হুকগুলিতে ঝুলিয়ে দেয়। সেখান থেকে কলাগুলো কনভেয়ার বরাবর মসৃণভাবে চলতে থাকে, কোনো ধাক্কা বা থেতলে যাওয়া ছাড়াই প্রতিটি ধাপ অতিক্রম করে। প্রক্রিয়াটিতে কলা একটি বাছাই এবং গ্রেডিং সিস্টেমের মধ্য দিয়ে যায়। এখানে প্রতিটি কলা আকার, আকৃতি এবং গুণমানের উপর ভিত্তি করে বিচার করা হয়। এটা যেন এক কলার সৌন্দর্য প্রতিযোগিতা, যেখানে শুধুমাত্র সেরাগুলোই রপ্তানির জন্য নির্বাচিত হয়। এদিকে ছোট এবং কিছুটা বেঢপ আকারের কলাগুলো স্থানীয় বাজারে পৌঁছে যেতে পারে, যেখানে সেগুলো সমানভাবে সমাদৃত হয়। কলাগুলোকে ধুয়ে পরিষ্কার করা হয়, যেন সেগুলোকে সেরা দেখানোর জন্য এক ধরনের স্পা ট্রিটমেন্ট দেওয়া হয়।
তারপর সেগুলোকে থোকায় থোকায় ভাগ করে বাক্সে ভরা হয় এবং লেবেল লাগানো হয়। এটাকে এমনভাবে ভাবুন যেন আন্তর্জাতিক ফলের রানওয়েতে যাওয়ার আগে কলাগুলো তাদের সেরা পোশাকটি পরে নিচ্ছে। প্যাকেট করার পর কলাগুলোকে তাড়াতাড়ি পেকে যাওয়া রোধ করতে ঠান্ডা রাখা হয়। শীতল সংরক্ষণাগারে এমনভাবে রাখা হয় যেন সেগুলো কোনো কলা স্টেশনে আছে। এই জলবায়ু নিয়ন্ত্রিত কক্ষগুলো কলাগুলোকে তাজা রাখে, যাতে সেগুলো দূর দূরান্তের দেশগুলোতে সর্বোত্তম অবস্থায় পৌঁছায়। সবকিছু প্রস্তুত হয়ে গেলে কলাগুলো জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে সারা বিশ্বের প্রাতরাশের টেবিলে পৌঁছে যায়, উষ্ণ ফিলিপাইন থেকে কখনো কখনো শীতল গন্তব্যে। এটি এক বিশাল যাত্রা এবং এই সব কিছুই করা হয় একটিই লক্ষ্য নিয়ে, যতটা সম্ভব সবচেয়ে তাজা এবং সুস্বাদু কলা সরবরাহ করা। ফিলিপাইন বিশ্বের শীর্ষ কলা রপ্তানিকারকদের মধ্যে অন্যতম। পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং তার বাইরের দেশগুলিতে লক্ষ লক্ষ টন কলা পাঠানো হয়। কলা শুধু একটি সুস্বাদু জলখাবারই নয়, এটি ফিলিপিনো অর্থনীতিতে একটি বিশাল অবদানকারী। এটি লক্ষ লক্ষ মানুষের জন্য কর্মসংস্থান এবং জীবিকা তৈরি করে। অনেক গ্রামীণ সম্প্রদায়ের জন্য কলা আয়ের প্রধান উৎস। কলা চাষ কৃষকদের নিজেদের ভরণপোষণের পাশাপাশি প্যাকিং, পরিবহন এবং প্রক্রিয়াজাতকরণে কর্মরত ব্যক্তিদেরও সহায়তা করে। এই শিল্পটি এমন সব অঞ্চলে স্থিতিশীলতা নিয়ে আসে যা অন্যথায় অর্থনৈতিক দুর্দশার সম্মুখীন হতে পারত। এবং কেনা প্রতিটি কলা হাজার হাজার মাইল দূরে জীবনযাত্রার উন্নতিতে সামান্য অবদান রাখে। এটি একটি সাধারণ ফল যার অর্থনৈতিক প্রভাব অনেক বড়, যা দেখায় যে যারা কলা চাষ করে তাদের জন্য কলা কতটা গুরুত্বপূর্ণ। ফিলিপাইনে কলা শুধু একটি চটজলদি জলখাবার নয়, এটি দৈনন্দিন জীবনের একটি প্রিয় অংশ। মিষ্টি থেকে শুরু করে নোনতা পর্যন্ত অগণিত ফিলিপিনো খাবারের মধ্যে রয়েছে ব্যানানা কিউ, যেখানে কলাগুলোকে শিখ কাবাবের মতো নিখুঁতভাবে ভাজা হয়, যা রাস্তার খাবারের এক ক্লাসিক। এরপর রয়েছে কলা ও কাঁঠাল ভরা মুচমুচে স্প্রিং রোল, যা ডুবো তেলে ভাজা কলার মধ্যে মোড়ানো থাকে এবং প্রতিটি খাবারে এক গ্রীষ্মমণ্ডলীয় মিষ্টি স্বাদ এনে দেয়। আর এই স্থানীয় খাবারগুলোর অন্তত একটি চেখে না দেখলে ফিলিপিন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু কলার প্রতি ভালোবাসা শুধু ফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। রান্না ও খাবার পরিবেশনে কলা পাতা ব্যবহৃত হয়, যা খাবারে এক মাটির গন্ধ এবং পরিবেশ বান্ধব ছোঁয়া নিয়ে আসে। কলা গাছ প্রায় একটি জাতীয় সম্পদের মতো, যার প্রতিটি অংশেরই কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে, তা সে খাবারের মোড়কজাতকরণেই হোক বা লোক ঐতিহ্যেই হোক। ফিলিপিনো গান ও গল্পেও কলা জায়গা করে নিয়েছে, যা প্রাচুর্য এবং উষ্ণ গ্রীষ্মমণ্ডলীয় জীবনের প্রতীক। এগুলো এক অবিচ্ছেদ্য উপস্থিতি, এতটাই পরিচিত যে ফিলিপিনোদের কাছে পরিবারের মতোই মনে হয়। কলা শুধু পুষ্টিরই প্রতিনিধিত্ব করে না, বরং ভূমি এবং সংস্কৃতির প্রাণবন্ত ও স্থিতিস্থাপক চেতনার সাথে একটি সংযোগেরও প্রতীক। ফিলিপিনো কলার গল্পটি উৎসর্গ, কঠোর পরিশ্রম এবং গর্বের এক কাহিনী। এটি ফিলিপিনের উষ্ণ রৌদ্রোজ্জ্বল মাঠ থেকে শুরু করে সকালের নাস্তার টেবিল পর্যন্ত বিস্তৃত এক যাত্রা। বিশ্বজুড়ে ফিলিপিনো কৃষকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত জ্ঞান দিয়ে প্রতি বছর বিশ্বে 89 লক্ষ টন কলা পৌঁছে দেন, যা এক প্রশংসার যোগ্য কৃতিত্ব। তাই পরের বার যখন আপনি একটি কলা ছিলবেন, তখন এর যাত্রাপথ এবং পথে এটি যে জীবনগুলোকে স্পর্শ করেছে সে সম্পর্কে ভাবুন। এটি শুধু একটি ফল নয়, এটি ফিলিপিন্সের একটি অংশ, এক টুকরো রোদ এবং সেই পরিশ্রমী কৃষকদের কথা মনে করিয়ে দেয় যারা এই সব কিছু সম্ভব করে তোলেন। আসুন, যারা এই মিষ্টি হলুদ ফলগুলো আমাদের জীবনে পৌঁছে দিতে সাহায্য করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ কলা সত্যিই গ্রীষ্মমণ্ডলীয় আনন্দের এক টুকরো মাত্র। আর এভাবেই ফিলিপিন্সের মাঠ থেকে আপনার রান্নাঘরের কাউন্টার পর্যন্ত কলার যাত্রা শুরু হলো, যা হাস্যরস, নিষ্ঠা এবং ফিলিপিনো সংস্কৃতির চেতনায় পরিপূর্ণ। আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো লাইভ হলে নোটিফিকেশন পেতে আমাদের কাবির জেড ইউটিউব চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।